মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। তিনি জানিয়েছেন, ইসরায়েল যদি আবার কোনো ধরনের ধৃষ্টতা প্রদর্শন করে তাহলে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 এর মতো আরেকটি দাঁত ভাঙা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সোমবার তেহরানে এক আনুষ্ঠানিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সেনাপ্রধান মুসাভি বলেন, জায়নিস্ট শাসন ব্যবস্থা ইরানের মর্যাদা বা গৌরব ক্ষুণ্ণ করার মতো শক্তি রাখে না, বরং ইরানের প্রতিরক্ষা ও সামরিক শক্তি এখন এমন এক অবস্থানে পৌঁছেছে যা ইসরায়েল এবং তার পশ্চিমা মিত্রদের জন্য একটি বড় ধরনের কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তিনি বলেন, নারী ও শিশু হত্যাকারী একটি রাষ্ট্র হিসেবে ইসরায়েল কখনোই ইরানের শক্তিশালী প্রতিক্রিয়ার চাপ সহ্য করতে পারবে না। মুসাফির ভাষায়, ইসরায়েলের শাসকরা নিজেরাও জানে ইরান যদি পাল্টা প্রতিক্রিয়া জানায় তাহলে তারা সেটি সহ্য করতে পারবে না। তবে যেহেতু বর্তমান শাসক গোষ্ঠী নির্বোধ এবং উগ্র মানসিকতার অধিকারী, তাই তারা ভুল সিদ্ধান্ত নেয়ার ঝুঁকিতে রয়েছে। তিনি আরও বলেন, যদি ইসরায়েল আবার একটি ট্রু প্রমিস হজম করার জন্য ব্যাকুল হয়ে ওঠে তাহলে ইরানও সেই প্রতিক্রিয়া দিতে পুরোপুরি প্রস্তুত রয়েছে। উল্লেখযোগ্যভাবে ইরান এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে 2টি সামরিক প্রতিশোধমূলক অভিযান চালিয়েছিল, অপারেশন ট্রু প্রমিস 1 এবং অপারেশন ট্রু প্রমিস 2। 2024 সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে চালানো এসব অভিযানে ইরান শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, গোয়েন্দা কেন্দ্র এবং কমান্ড পোস্টে নিখুঁতভাবে আঘাত হানে। তেহরান দাবি করে, এই অভিযান ইরান তার সামগ্রিক সামরিক শক্তির কেবল একটি ক্ষুদ্র অংশই ব্যবহার করেছে। এবার সেনাপ্রধান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে যদি ইসরায়েল আবার কোনো ধরনের আগ্রাসন চালায় তাহলে ইরান আর শুধু সীমিত প্রতিক্রিয়া নয়, বরং আরও ব্যাপক ও ধ্বংসাত্মক জবাব দিতে প্রস্তুত। তার এই বক্তব্য শুধু প্রতিক্রিয়ার বার্তা নয়, বরং এতে রয়েছে কৌশলগত এবং মনস্তাত্ত্বিক ইঙ্গিত, যা ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের জন্য একটি স্পষ্ট সতর্কবার্তা। গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যে শান্তির ক্ষীণ এক সম্ভাবনার দ্বার খুলেছে হামাসের সাম্প্রতিক সিদ্ধান্তে। যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মাধ্যমে প্রস্তাবিত একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। প্রস্তাব অনুযায়ী 2টি দলে 10 জন করে জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হবে এবং তার বিনিময়ে গাজায় 70 দিনের জন্য যুদ্ধ বন্ধ থাকবে। এই সময়ের মধ্যে ইসরায়েল গাজার নির্দিষ্ট এলাকা থেকে সেনা প্রত্যাহার করবে এবং দীর্ঘদিন ধরে আটকে থাকা বেশ কিছু ফিলিস্তিনিকে মুক্তি দেবে। তবে হামাসের এই প্রস্তাবনায় এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা এএফপি। গাজায় ক্রমবর্ধমান মানবিক সংকটের মুখে স্পেন আহ্বান জানিয়েছে ইসরায়েলের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। রোববার মাদ্রিদে ইউরোপীয় ও আরব দেশগুলোর 20 দেশের নেতারা এক বৈঠকে মিলিত হন। সেখানে স্পেনের পররাষ্ট্রমন্ত্রী জোসে ম্যানুয়েল আলবারেস বলেন, গাজায় ভয়াবহ পরিস্থিতি চলছে, মানবিক বিপর্যয় দেখা দিয়েছে, এ যুদ্ধ অবিলম্বে বন্ধ করতে হবে। এ বৈঠকে অংশ নিয়ে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফাও বলেন, ইসরায়েল সরকারের উচিত গাজায় দুর্ভিক্ষ ও গণহত্যা বন্ধ করা। গাজা সিটির দারাজ উপকণ্ঠে একটি স্কুলে আশ্রয় নেওয়া মানুষের উপর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার গভীর রাতে ফাহমি আল জারজাউই স্কুলে চালানো এ হামলায় অন্তত 33 জন নিহত হয়েছেন, যাদের মধ্যে 18 জনের শিশু এবং অনেকেই নারী। আহত ও দগ্ধ হয়েছেন আরও অনেক মানুষ। গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানান, ওই স্কুলের শতাধিক মানুষ আশ্রয় নিয়েছিলেন। আগুনের শিখা বের হওয়া শ্রেণীকক্ষে ঘুমন্ত অবস্থায় হামলা চালানো হয়। বিস্ফোরণে বহু শিশু গুরুতর দগ্ধ হয়। বাসিন্দা রামি রফিক জানান, সর্বত্র আগুন জ্বলছিল, আমি পুড়ে যাওয়া লাশ পড়ে থাকতে দেখেছি। আমার ছেলে এই দৃশ্য দেখে অজ্ঞান হয়ে যায়। নিহতদের মধ্যে উত্তর গাজার হামাস পুলিশের তদন্ত প্রধান মোহাম্মদ আল কাসিহ, তার স্ত্রী ও সন্তানরাও রয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম অফিস এক বিবৃতিতে একে জাতিগত নিধনের আরেকটি ধাপ বলে অভিহিত করে আন্তর্জাতিক ও মানবাধিকার আইনের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে। আল আহলি হাসপাতালের পরিচালক ডাক্তার ফাদেল এল নাইম জানিয়েছেন,
উত্তর গাজার জাবালিয়ায় একটি বাড়িতে পৃথক হামলায় ১৯ জন নিহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজায় ২০০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। রোববার রাতে জাবালিয়ায় আব্দ রাব্বু পরিবারের বাড়িতে বিমান হামলা চালানো হয়। একই সঙ্গে গাজার আশপাশে বাস্তুচ্যুতদের ত্রাণ তাঁবুতেও হামলা হয়, যেখানে অন্তত ৬ জন নিহত হন। ইসরায়েল এখনও গাজার দক্ষিণে ত্রাণ ঢুকতে দিচ্ছে না। এরই মধ্যে নতুন করে চালানো স্থল অভিযানে উত্তর গাজার বিস্তীর্ণ এলাকা দখলে নিয়েছে আইডিএফ। সোমবার তারা ইন্দোনেশিয়া ও আল আউদা হাসপাতাল ঘিরে ফেলে, যা আরও বড় সংকটের ইঙ্গিত দিচ্ছে। ইউক্রেন যুদ্ধ নতুন এক মোড় নিচ্ছে। যুদ্ধক্ষেত্র সীমিত না রেখে বা লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন রাশিয়ার শীর্ষ নেতৃত্ব। সম্প্রতি এমনই এক নাটকীয় ঘটনার খবর সামনে এসেছে, যেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হেলিকপ্টারকে লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইউক্রেনীয় সেনাবাহিনী। তবে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা বাহিনীর তৎপরতায় সেই হামলা সফল হয়নি। রুশ কর্তৃপক্ষের দাবি, একটিও ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারেনি, সবই ধ্বংস করা হয়েছে মাঝ আকাশে। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা আরবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির আকাশ প্রতিরক্ষা ইউনিটের কমান্ডার ইউরি দাশকিন এসব তথ্য জানান। তিনি বলেন, গত ২০ মে ইউক্রেন সীমান্তবর্তী রুশ প্রদেশ তুরস্ক সফরে গিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। সেই সময় অঞ্চলটিতে তীব্র লড়াই চলছিল রুশ ও ইউক্রেনীয় বাহিনীর মধ্যে। সফর শেষে পুতিন মস্কো ফিরে আসার পথে তাকে বহনকারী হেলিকপ্টারটিকে লক্ষ্য করে ৪৬টি ড্রোন পাঠায় ইউক্রেনীয় বাহিনী। দাশকিনের ভাষায়, এটি ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং সুপরিকল্পিত এক হামলা। মূল লক্ষ্য ছিল প্রেসিডেন্টের হেলিকপ্টার। তবে আমাদের এয়ার ডিফেন্স ইউনিট খুব দ্রুত প্রতিক্রিয়া দেখায় এবং প্রতিটি ড্রোন আকাশেই ধ্বংস করে দেয়। হেলিকপ্টারের গায়ে একটি আঁচড়ও লাগেনি। তিনি আরও জানান, একই সময়ের মধ্যে ২০ মে থেকে ২২ মে পর্যন্ত মস্কো সহ রাশিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক ও বেসামরিক স্থাপনায় আঘাত হানার উদ্দেশ্যে ইউক্রেন মোট ১১৭০টি ড্রোন পাঠায়। কিন্তু রাশিয়ার শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে এসব ড্রোন লক্ষ্যবস্তুতে পৌঁছাতে ব্যর্থ হয়। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ঘটনার প্রতিক্রিয়ায় মস্কো পাল্টা ড্রোন হামলা চালায় ইউক্রেন জুড়ে। গত শনিবার ও রবিবার চালানো এক হামলায় কিয়েভ সহ বিভিন্ন শহরে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি ভবন ও অবকাঠামো। বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধ যত দীর্ঘায়িত হচ্ছে ততই লক্ষ্যবস্তু সরাসরি সামরিক ঘাঁটি বা সৈন্যদের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, বরং রাজনৈতিক নেতৃত্বের দিকেও ছড়াতে শুরু করেছে। এতে করে যুদ্ধের পরিণতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গাজা উপত্যকায় লাগাতার বোমাবর্ষণ ও মানবিক সহায়তা বন্ধের নীতির কারণে আন্তর্জাতিক অঙ্গনে ক্রমেই মিত্র হারাচ্ছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এখন এক গভীর কূটনৈতিক সংকটের মুখে, যেখানে বহুদিনের পশ্চিমা সহযোগীরাও প্রকাশ্যে সমর্থন জানাতে পিছপা হচ্ছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আকস্মিক হামলার পর ইসরায়েলের আত্মরক্ষার পক্ষে বৈশ্বিক সমর্থন ছিল ব্যাপক। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় গাজার মানবিক বিপর্যয় গভীরতর হয়। সাধারণ নাগরিকের প্রাণহানি, খাদ্য ও ওষুধের অভাব এবং আন্তর্জাতিক সহায়তার প্রবেশে বাধার কারণে বিশ্বজুড়ে ক্ষোভ তৈরি হয়। ২০২৪ সালের মার্চে যুদ্ধবিরতির সম্ভাব্য চুক্তি বাতিল করে ইসরায়েল নতুন করে হামলা শুরু করে এবং খাদ্য, পানি ও ওষুধ প্রবেশ বন্ধ করে দেয়। এর ফলে যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য পশ্চিমা দেশগুলোর সমর্থন ক্রমে কমতে শুরু করে। এই প্রেক্ষাপটে চলতি মে মাসের শুরুতে গাজা থেকে জিম্মি মুক্তি ও যুদ্ধবিরতির একটি সুযোগ থাকলেও নেতানিয়াহু তা প্রত্যাখ্যান করে রাফায় পূর্ণ মাত্রায় সামরিক অভিযান শুরু করেন, যা আন্তর্জাতিক মহলে আরও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। ১৯ মে ফ্রান্স, কানাডা ও যুক্তরাজ্যের সরকার প্রধানেরা এক যৌথ বিবৃতিতে ইসরায়েলের সাম্প্রতিক কর্মকাণ্ডকে অগ্রহণযোগ্য বলে আখ্যা দেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, নেতানিয়াহুর সরকার মানবিক সহায়তায় বাধা দিলে তাদের প্রতিক্রিয়া আরও কঠোর হবে। এই বিবৃতির জবাবে নেতানিয়াহু কড়া প্রতিক্রিয়া দেখিয়ে দাবি করেন, এই তিন নেতা হামাসের পক্ষেই কাজ করছেন।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, যারা গণহত্যাকারীদের প্রতি নমনীয়তা দেখায় তারা ইতিহাস ও ন্যায় বিচারের ভুল পাশে দাঁড়িয়ে আছেন। এদিকে শুধু কূটনৈতিক সমর্থনই নয়, অর্থনৈতিক সম্পর্কেও নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। যুক্তরাজ্য ইসরায়েলের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছে এবং বসতি স্থাপনকারীদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। ফ্রান্স আগামী মাসে সৌদি আরবে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছে, যেখানে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের বিষয়ে আলোচনা হবে। ইতিমধ্যে স্পেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলকে গণহত্যাকারী রাষ্ট্র বলে সমালোচনা করেছেন। এমনকি তিনি ইউরোভিশন প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে নিষিদ্ধ করার আহ্বানও জানিয়েছেন। ইউরোপীয় ইউনিয়নের অন্তত 17 জন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েলের সঙ্গে বাণিজ্য ও সহযোগিতা চুক্তি পুনর্বিবেচনার পক্ষে মত দিয়েছেন। ইসরায়েল সরকারের ভেতর থেকেও এই সংকট নিয়ে সতর্কবার্তা এসেছে। মার্চ মাসে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সাআর নেতানিয়াহুকে হুঁশিয়ার করেন যে মানবিক সহায়তা বন্ধ করলে হামাস নয় বরং ইসরায়েলি আন্তর্জাতিক সমর্থন হারাবে। আজ সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিচ্ছে। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা স্বীকার করেন, আমরা একটি ভয়াবহ কৌশলগত ভুল করেছি। এটি ছিল একান্ত রাজনৈতিক স্বার্থে গৃহীত সিদ্ধান্ত। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা থেকে কিছুটা সরে আসলেও নেতানিয়াহু সম্প্রতি প্রথমবারের মতো বলেন, এই পরিকল্পনা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যুদ্ধ শেষ হবে না। এই পরিকল্পনার আওতায় গাজার বাসিন্দাদের প্রথমে তথাকথিত মানবিক অঞ্চলে এবং পরে বিদেশে সরিয়ে নেওয়ার প্রস্তাব রয়েছে। বিশ্লেষকদের মতে, যদি ইসরায়েল এই ধ্বংসাত্মক পরিকল্পনা বাস্তবায়ন করে তবে দেশটি আরও দ্রুত আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে এবং নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে বৈশ্বিক চাপ আরও বাড়বে। আজকের বাস্তবতায় ইসরায়েল এমন এক কূটনৈতিক সংকটে পড়েছে যা যুদ্ধক্ষেত্রে তার সামরিক অর্জনের চেয়েও বড় রাজনৈতিক ও নৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। মিত্রদের বিচ্যুতি, বিশ্বজুড়ে নিন্দার ঝড় এবং যুদ্ধের ন্যায্যতা নিয়ে প্রশ্ন, সব মিলিয়ে নেতানিয়াহু সরকার এখন শুধু যুদ্ধ নয়, কূটনীতির ময়দানেও গভীর সংকটে পড়েছে। ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের এক সময়ের বিলাসবহুল ও প্রভাবশালী আল ফাও প্রাসাদটি এখন একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে। টাইগ্রিস নদীর কোল ঘেঁষা এক কৃত্রিম হ্রদের মাঝে অবস্থিত এই প্রাসাদ, যা ওয়াটার প্যালেস নামেও পরিচিত, বর্তমানে ব্যবহৃত হচ্ছে আমেরিকান ইউনিভার্সিটি অব বাগদাদ AUB নামে। একসময় ক্ষমতার প্রতীক এই স্থাপনাটিতেই গত 24শে মে আয়োজিত হল বিশ্ববিদ্যালয়টির প্রথম স্নাতক সমাবর্তন। এই আয়োজনে অংশ নেন মোট 38 জন শিক্ষার্থী, 20 জন পুরুষ ও 18 জন নারী। তারা ব্যবসা প্রশাসন, বিজ্ঞান ও মানবিক শাস্ত্রে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি অর্জন করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবার, শিক্ষক মণ্ডলী ও রাজনৈতিক ব্যক্তিরাও উপস্থিত ছিলেন। এই প্রাসাদটি নির্মাণ শুরু হয় 1988 সালে, যখন ইরাকি বাহিনী আল ফাও উপদ্বীপ পুনর্দখল করে। বিজয়ের স্মারক হিসাবে সাদ্দাম হোসেন প্রাসাদটি নির্মাণের নির্দেশ দেন, যেখানে প্রায় 2000 শ্রমিক নিযুক্ত ছিলেন। তাদের মধ্যে ছিলেন বিদেশি নাগরিক ও বন্দীরাও। প্রাসাদটির ভেতরে রয়েছে 62টি কক্ষ, মার্বেল মেঝে, সোনার প্রলেপযুক্ত বাথরুম, কারুকার্য খচিত ছাদ, 25 ফুট উচ্চতার সিলিং এবং বিশাল ঝাড়বাতি। দেয়াল জুড়ে সাদ্দাম হোসেনের নাম খোদাই করা রয়েছে। 2003 সালে ইরাক যুদ্ধের সময় প্রাসাদটি মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে ইরাকি উদ্যোক্তা সাদি সাইহুদের উদ্যোগে এই প্রাসাদটি একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। তার লক্ষ্য ছিল যুদ্ধবিধ্বস্ত ইরাকে উচ্চশিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করা। বর্তমানে AUB আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে কাজ করছে। এর মধ্যে রয়েছে ভান্ডারবিল্ট ইউনিভার্সিটি, কলোরাডো স্কুল অফ মাইন্স, লরেন্স টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি, টেম্পল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ এক্সেটার এবং রোমের সাপিয়েনজা ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির প্রেসিডেন্ট ডক্টর মাইকেল মুলনিক্স বলেন, যুদ্ধ ও অবহেলা ধ্বংসপ্রাপ্ত একটি স্থাপনা আজ এক মর্যাদাপূর্ণ অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নিয়েছে।
স্নাতক মোহাম্মদ বাকির বলেন, ইরাকে ভবিষ্যৎ গড়াটা সহজ নয়, কিন্তু AUB থেকে শিক্ষা গ্রহণ করে আমরা ইতিমধ্যে বেসরকারি খাতে চাকরির সুযোগ পেয়েছি। যদিও আমার পড়াশোনার খরচ ছিল প্রায় 10 মিলিয়ন ইরাকি দিনার, তবে এটি ছিল একটি মূল্যবান বিনিয়োগ। উদ্যোক্তা সাইহুদও বলেন, সরকারি চাকরির সুযোগ সীমিত হলেও আমাদের শিক্ষার্থীরা বেসরকারি খাত ও উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পারছেন। একসময় যে স্থানটি ছিল শাসক শ্রেণীর একচ্ছত্র ক্ষমতার প্রতীক, সেটি আজ হয়ে উঠেছে নতুন প্রজন্মের স্বপ্ন পূরণের পাঠশালা। এই রূপান্তর কেবল একটি ভবনের নয়, বরং এটি যুদ্ধ থেকে পুনর্গঠনের এক শক্তিশালী প্রতীক। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কেবল ক্ষমতা ধরে রাখতে সৈন্য ও সরকারি কর্মীদের বলি দিচ্ছেন, এমনই গুরুতর অভিযোগ তুলেছেন দেশটির বিরোধী দল ডেমোক্রেটিক পার্টির নেতা ও সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা ইয়ার গোলান। ইসরায়েলের জনপ্রিয় সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর এক প্রতিবেদনে উঠে এসেছে, নেতানিয়াহু তার সরকারকে 2026 সালের রাজ্য বাজেট দ্রুত প্রস্তুতের নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপকে দেখা হচ্ছে সেনাবাহিনীতে বাধ্যতামূলক খসড়া আইন ঘিরে ক্ষুব্ধ হয়ে ওঠা অতি অর্থোডক্স হারেদি দলগুলোকে শান্ত রাখার একটি কৌশল হিসেবে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইয়ার গোলান সামাজিক যোগাযোগ মাধ্যম X-এ লিখেন, এটি এক ধরনের ঘুষ। গাজায় আমাদের সেনা ও রিজার্ভ সদস্যদের পাঠানো হচ্ছে, অথচ নেতানিয়াহু করদাতাদের অর্থ হাতিয়ে নিয়ে সেই টাকাই দিচ্ছেন যুদ্ধে এড়িয়ে যাওয়া হারেদি সম্প্রদায়কে ঘুষ হিসেবে। তিনি আরও কড়া ভাষায় বলেন, নেতানিয়াহু এক পরিত্যক্ত, দুর্নীতিগ্রস্ত ও ব্যর্থ নেতা, যিনি নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য দেশের নিরাপত্তার বিনিময়ে রাজনৈতিক স্বার্থ রক্ষা করছেন। গোলান প্রতিশ্রুতি দেন, তার দল ক্ষমতায় এলে সবার জন্য ন্যায্য ও সমানভাবে সামরিক নিয়োগ নিশ্চিত করা হবে। উল্লেখ্য, ক্ষমতাসীন জোটের অতি অর্থোডক্স দল শাস ও ইউনাইটেড তোরাহ জুডাইজম দীর্ঘদিন ধরেই ধর্মীয় শিক্ষার্থীদের জন্য সামরিক সেবায় অব্যাহতির দাবিতে সোচ্চার। খসড়া আইন পাশ হলে তারা জোট ছেড়ে দেওয়ার হুমকি দিয়েছে, ফলে জোট টিকিয়ে রাখতে বাজেটের মাধ্যমে অর্থনৈতিক সুবিধা নিয়ে তাদের তুষ্ট করার চেষ্টা করছে নেতানিয়াহুর সরকার। চ্যানেল 12 আরও জানায়, প্রস্তাবিত 2026 সালের বাজেট আসলে সংকট নিরসনের কোনো স্থায়ী সমাধান নয়, বরং সাময়িকভাবে হারেদি দলগুলোর অসন্তোষ প্রশমনে আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এই বাজেটের মাধ্যমে অতি অর্থোডক্সদের আনুগত্য কেনার অভিযোগ উঠেছে। নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির প্রধান উইলি এডেলস্টাইন কর্তৃক প্রস্তুতকৃত খসড়া আইনটি জুন মাসের শুরুতে সাবুত ছুটির পর সংসদে উপস্থাপন করা হবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বিরোধী দলীয় নেতা গোলান এই পুরো প্রক্রিয়াকে জনগণের অর্থ অপব্যবহার করে রাজনৈতিক বন্ধন রক্ষার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। এ অবস্থায় ইসরায়েলের রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠছে, যেখানে জাতীয় নিরাপত্তা, সামরিক দায়বদ্ধতা ও রাজনৈতিক স্বার্থের সংঘাত স্পষ্ট হয়ে উঠছে এক নেতিবাচক বাস্তবতায়।